শেখ হাসিনার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, তাদের দর্প চূর্ণ হয়েছে। বাংলাদেশটা সৃষ্টি যারা করেছে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, এই দাম্ভিকতার কথা যারা বলে তাদের দর্প অতীতে চূর্ণ হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার করার সময় অনেকে বলেছিল যে তারা ফুলে ফেপে শাখা প্রশাখায় বিস্তৃত, তাদের বিচার করতে যাওয়ার দুঃসাহস শেখ হাসিনা দেখাতে পারবে না। আপনার মনে আছে কাদের মোল্লার বিচারের পরে জন কেরি এবং বান কি মুন ৩৫ মিনিট ফোন করে শেখ হাসিনাকে বলেছিলেন এই বিচার প্রক্রিয়ার কার্যকারিতা যেন তিনি স্থগিত করেন। শেখ হাসিনা বলেছিলেন, আমি বলছি যে সম্ভবত শেখ হাসিনা অনুধাবন করছিলেন যে আমার মহান মুক্তিযুদ্ধে তোমরা স্পিরিট পাঠিয়েছিল, সেই যুদ্ধ আমরা বিজয়ী হয়েছি, সেই যুদ্ধে ৩০ লক্ষ মানুষ তাদের আত্ম উৎসর্গ করছে, ২ লক্ষ মাবন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। আবার সেই দেশের অপরাধীদের রক্ষা করার জন্য তোমরা তদবির করছো। শেখ হাসিনা কিন্তু সেই বিশাল ক্ষমতাবান ব্যক্তিদের তদবির শোনেন নাই, কাজে ওরা দর্প দেখিয়ে যা করছিল সেই দর্প কিন্তু চূর্ণ হয়ে গেছে তাদের। দ্বিতীয়টা দেখবেন, শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তান এবং এর কলকাঠি নেড়েছিল জুলফিকার আলী ভুট্টো। সেই মৃত্যুদণ্ডের পরে মিয়ানওয়ালী কারাগারে তাকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানোর পরে তাকে একটা কবর দেখিয়ে বলা হয়েছিল যে তোমাকে এখানে সমাহিত করবে, তোমার কোনো চাহিদা আছে কিনা। বঙ্গবন্ধু বলেছিলেন আমার একটাই চাহিদা আছে, মৃত্যুর পর আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিও। বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড ওরা কার্যকর করতে পারে নাই। যিনি প্ল্যান করেছিলেন সেই জুলফিকার আলী ভুট্টো কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং তার দণ্ড কার্যকর হয়। কাজে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেবেন না, তার দণ্ড কার্যকর করবেন, এই দাম্ভিকতা তো তাদের পূর্বপুরুষরা ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করে ১৯৬৯ সালে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। ৪ জন সাক্ষীর সাক্ষী হয়েছিল, ৩ জন বিচারকের ট্রাইব্যুনাল হয়েছিল। ওই ট্রাইব্যুনাল কিন্তু জনরোষে বিচারকরা পালিয়ে যান, ট্রাইব্যুনাল আগুনে পুড়িয়ে যায়। কাজে পাকিস্তানের উদাহরণটা দিলাম আর আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বললাম। এখানেও কিন্তু এখন যারা হুমকি ধুমকি দিচ্ছেন তাদের পূর্বসূরীরা, তাদের বাপ দাদারা এই প্রক্রিয়াটা করেছিল। শেখ হাসিনাকে ফাঁসি তো ঝোলাবার মতো ক্ষমতা, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, ওরা তো দূরের কথা, ওদের পূর্ব পাকিস্তানের যে প্রতিপক্ষ ছিল অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা, তারা সহ তাদের যে বড় বড় রাষ্ট্র আছে এরা সম্মিলিত ভাবে রাখে না, ইনশাল্লাহ সেটা প্রমাণিত হবে। সমরেজাল করিম, আপনি খুব মানে মেটাফরিক্যালি একটা কথা বলেছেন, আমি সেই কথাটাকে আবার আপনার কাছে রিপিট করব। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছিলেন ভুট্টো এবং ভুট্টোর ফাঁসি হয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো ইতোমধ্যেই সংবিধান লঙ্ঘন করে ৭ ক ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ করে ফেলেছেন। শুধু সেইটা না, ডক্টর ইউনূসের অপরাধ এত বেশি অপরাধ হয়েছে যে ওকে যদি ৩০০-৪০০ বছর বাঁচিয়ে রাখা হয় কোনোভাবে তার বিচার শেষ করা যাবে না, এত অপরাধ করেছে। আমি আপনার এই সংক্ষিপ্ত সময় হয়তো সংকুলন হবে না, ওর অপরাধ আমি ক্যাটাগরি করে বলতে পারি যে ১০০ বছর বিচার করলে বিচার শেষ হবে না। রাষ্ট্রদ্রোহিতার মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ ছাড়াও ও এত অপরাধ করেছে যে আমার মনে হয় পৃথিবীর বুকে কোনো একটা ব্যক্তি এত অপরাধ দ্বিতীয় কেউ করেছে কিনা আমার জানা নাই। কাজে এই ইউনূস এবং ইউনূসের যারা পৃষ্ঠপোষক দেশে এবং দেশের বাইরে, এদের প্রত্যেকেরই টুডে অর টুমোরো বিচার হবে। আপনার মনে আছে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা প্রোটেক্টেড, তাদের দর্প কিন্তু চূর্ণ হয়েছে। কাজে এখনো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা দাম্ভিকতা দেখায় তাদের দর্প চূর্ণ হবে সেদিন খুব দূরে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন এবং সংসদ সদস্য হয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আজাদ দেশে ফিরে আইনি সুবিধা পেয়েছেন। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে তারা মানে কেন বলছে, কি কারণে বলছে যে তার কোনো আইনি প্রতিকার বা আত্মসমর্পণের সুযোগ নেই? আইনের দৃষ্টিতে মানে আইনকে কি তারা জাস্ট একটা খোলামকুচি মনে করছে বলে মনে করেন? বা আমার এখানে একটু ফানি জিনিস মনে হয়, তারা ঠিকই আছে। এই কারণে ঠিকই আছে যে যুদ্ধ অপরাধীদের বিচার করেছিল শেখ হাসিনা সরকার, অর্গানাইজ করেছিল, বিচার করেছে কোর্ট, শেখ হাসিনা সরকার অর্গানাইজ করেছিল। সেখানে মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ থেকে শুরু করে যাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে রিভিউর পরে সেটা কার্যকর হয়েছে, সেই বেদনার রক্তক্ষরণ তাদের শেষ হয়নি। কাজে তারা শেখ হাসিনার ক্ষেত্রে অন্যরকম ভাবেন, এটাই তো স্বাভাবিক। ধরুন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার,
তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তো একটা ডিউ প্রসেসে এই ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের জাজমেন্টের পরে তিনি কিভাবে বাংলাদেশে আসলেন, কিভাবে তিনি ট্রাইব্যুনালে যাওয়ার পর দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কিভাবে এটিএম আজহার আপিল রিজেক্ট হওয়ার পরেও আজহার কিভাবে মুক্তি পায়। যখন সিনারিওটা চেঞ্জ হয় তখন আইন কানুন, কোর্ট, বিচার ব্যবস্থা যারা ক্ষমতাসীন হয়ে দাঁড়ায় তারা যেমন করে ব্যবহার করে এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেটা দৃশ্যমান। এই জন্য তারা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ড আদেশ আপিল করে কোনো খালাস হয়নি। এটিএম আজহারের আপিল খারিজ হয়ে যাওয়ার পরে রিভিউ হচ্ছে রেয়ার এন্ড রেয়ারেস্ট কেসে, যদি আইনের ন্যূনতম কোনো ঘাটতি দেখা যায় সেই ক্ষেত্রে হতে পারে। তেমন কিছু না থাকা সত্ত্বেও তারা মুক্তি পেয়েছেন। যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সকলকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কথা বলে তাড়িয়ে দিয়ে নতুন একটা বিচার ব্যবস্থা তৈরি করে এই ট্রাইব্যুনালের ব্যবস্থা তৈরি করেছেন, এটা সম্পূর্ণরূপে একটা মক ট্রায়াল, বানোয়াট ট্রায়াল, পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়াল। এবং এই বিচার ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট বিচার ব্যবস্থা। এখানে কোনো ন্যায় বিচার হয় নাই, আইনানুগ প্রক্রিয়াকে অনুসরণ করা হয়নি। এবং 1973 সালে যে আইনটা, এই আইনটা করার সময় পার্লামেন্টে কেন আইনটা করা হচ্ছে, যে উপস্থাপন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল 1971 সনে যারা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য এই আইনটা। তো শেখ হাসিনা কি 1971 সালে যুদ্ধের সময় কোনো অপরাধ করেছেন? এখন যে বিচার প্রক্রিয়াটা এটা ক্যাঙ্গারু ট্রায়াল, যে আইনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেই আইন রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে মানে ঠিক করতে পারেন না বা অ্যামেন্ড করতে পারেন না, সংসদ প্রয়োজন হয়। তো রাষ্ট্রপতির অধ্যাদেশে এই মানে আইসিটি অ্যাক্ট অ্যামেন্ড করা হলো, এক। দুই, আপনি দেখুন যে যখন আইসিটি মানে 2024 সালে আবার জাগ্রত করা হলো নতুন করে, নতুন অ্যামেন্ডমেন্ট দিয়ে, তখন যাকে প্রসিকিউটর নিয়োগ করা হলো, প্রধান প্রসিকিউটর নিয়োগ করা হলো, মানে তখনও কিন্তু 30টা মামলা চলমান যুদ্ধাপরাধের। তিনি যাদের আইনজীবী ছিলেন তিনি হলেন আবার এই আইসিটির প্রধান প্রসিকিউটর। মানে মানে ক্যাওসটা আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো, আপনি ক্যাওসটা যদি বাঙালিকে একটু বোঝান, মানে একটুখানি। মানে দেখুন, প্রথমটা হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন, সংবিধানে এমন একটা ক্ষমতা দেওয়া আছে, তাকে কন্ডিশন দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে পারবেন। প্রথম হচ্ছে সংবিধানে যেটা নাই সেরকম কোন অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। ট্রাইব্যুনালকে রিফর্ম করার জন্য যে প্রভিশনটা করা হয়েছে এটা সংবিধানে নাই। তাহলে প্রথমেই হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতায় যে প্রিকন্ডিশনটা আছে সেই প্রিকন্ডিশনে এটা আসে না। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি, এখানে একটু থামাই, রাষ্ট্রপতি কি নিজের ইচ্ছাই করেছিলেন নাকি তার ঘাড়ে বন্দুক ধরে আমি সেই কথাটা বলতে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি যখন ফ্রি হয়ে গেলেন, অর্থাৎ ইউনূস জামানার অবসান হলো, তখন তিনি বললেন যে আমার নামে যে অধ্যাদেশ চালিয়ে দেওয়া হয়েছে এটা আমার সঙ্গে কোনো কনসাল্ট করা হয়নি, আমার কোনো স্বাক্ষর নাই, আমি কিছু জানিও না। অর্থাৎ রাষ্ট্রপতির নাম ব্যবহার করে অধ্যাদেশ জারি করানো হয়েছে। কারণ রাষ্ট্রপতি তো জুডিশিয়াল সার্ভিস থেকে আসেন, তিনি আইন জানতেন যে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে আর্টিকেল 93-তে, সেখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে তাতে এই জাতীয় অধ্যাদেশ জারির এখতিয়ারই তার নাই। সে কারণে তিনি বলছিলেন যে এই অধ্যাদেশ জারি আমি করিনি, আমার নাম ব্যবহার করা হয়েছে, আমার সঙ্গে আদৌ কোনো কনসাল্টই করা হয়নি। তাহলে যে অধ্যাদেশের ভিত্তিতে ট্রাইব্যুনালের রিফর্ম করা হলো, ল ইনঅ্যাক্টমেন্ট করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো, সেটা সম্পূর্ণরূপে অবৈধ ছিল। তো অবৈধতার ভিত্তিতে যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে লিগাল প্রসিডিংস অর্থাৎ ট্রায়াল, সেই ট্রায়ালটা ইলিগাল। আর সেটা এরকম হলো যারা যুদ্ধ অপরাধী ছিলেন তারা হয়ে গেলেন সাক্ষী, যুদ্ধ অপরাধীদের আইনজীবী যারা ছিলেন তারা হলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, যুদ্ধ অপরাধীদের বিচার অর্গানাইজ করেছেন যারা তারা হয়ে গেলেন আসামি। টোটালটাই রিভার্স করে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য একটা বানোয়াট প্রক্রিয়া করা হলো। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাবার পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, পাকিস্তান স্টাইলের লোক, স্বাধীনতা বিরোধী দেশি এবং বিদেশিরা সম্মিলিতভাবে, এ কারণে দেখবেন মীর কাসেমের একজন কনসালটেন্ট ছিলেন যিনি ইউকের একজন লয়ার, তাকে আবার স্পেশাল লয়ার নিয়োগ করে বাংলাদেশে টবি কিডম্যানকে নিয়ে হলো যে প্রসিকিউশনের তিনি লিগ্যাল অ্যাডভাইজার হবেন। অর্থাৎ যুদ্ধ অপরাধীদের টোটাল টিমটা এস্টাবলিশড হলো, আর যুদ্ধ অপরাধীদের বিচার যারা করতেছিলেন তারা হয়ে গেলেন আসামি। এটা সম্পূর্ণরূপে বানোয়াট, হাস্যকর, অবান্তর, বেআইনি, অগ্রহণযোগ্য একটা বিচার প্রক্রিয়া। এই মুহূর্তে সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে গণভোট অবৈধ এবং মানে রাষ্ট্রপতির কোনো মানে এখতিয়ার নাই এই গণভোট করার জন্য। উনি এটা মানছেন কিন্তু রাষ্ট্রপতির ওটা মানছেন না, রাষ্ট্রপতির ওই আইসিটি অ্যাক্ট কে অ্যামেন্ড করার কে মানছেন না। মানে এটাকে তো স্ববিরোধিতা হচ্ছে।
এটা হাস্যকর কাহিনী, এটা পুরো হাস্যকর কাহিনী। ওনারা এক অংশ মানেন আর এক অংশ মানেন না। রাষ্ট্রপতি নিজে যেখানে ফেয়ার স্টেটমেন্ট দিচ্ছেন যে আমি এই অর্ডিন্যান্স জারি করি নাই, আমার সঙ্গে কনসাল্ট করা হয় নাই, এটা এক্সিকিউটিভ ইউনুস তারা করেছে, আমি কিছুই জানি না, তারপর তো এটা অবশিষ্টই থাকে না। আমাদের লিগ্যাল টার্মস একটা শব্দ আছে, রাষ্ট্রপতি তো এই কথাও বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র আমার হাতে নেই, সেটা কিন্তু মানে সেই ইউনুস জমানাতেই বলেছিলেন। নট অনলি দ্যাট, এর সঙ্গে আরেকটু মাসুদা ভাগটি যোগ করতে হবে। সুপ্রিম কোর্টের যে একটা রেফারেন্সের ভিত্তিতে ইউনুস সরকার গঠিত হলো বলে আপনি বলেন, আমি বলি, লোকজনে বলে, এটাও কিন্তু ভয়ঙ্কর একটা মিথ্যাচার। কারণ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি একটা পরামর্শ চেয়েছেন যেটাকে আইনের ভাষায় বলে রেফারেন্স। তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ কেউ ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট আদৌ ফাংশনই করে নাই, তাহলে কিভাবে একটা রেফারেন্স হলো? এরপর ধরেন যুক্তির খাতিরে ধরে নিলাম যে একটা রেফারেন্স আদৌ হয়েছে, সেই রেফারেন্সে কি লেখা আছে? সুপ্রিম কোর্ট বলেছে জরুরি নির্বাহী কার্য সম্পাদনের জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। শব্দটা খেয়াল করবেন, জরুরি নির্বাহী কার্য সম্পাদন করার জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ ও শপথ পড়াতে পারবেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন, কারণ সুপ্রিম কোর্ট রেফারেন্সের প্রথম দুই লাইনই বলছে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। অর্থাৎ সুপ্রিম কোর্ট আইনের ঊর্ধ্বে না, শুরুতেই সুপ্রিম কোর্ট ওই কথাগুলি বলে দিয়েছেন যে সংবিধানে এই ব্যবস্থা নাই। তাহলে ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন, আদৌ সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্ট কোনো মতামত দেয় না। আমি চ্যালেঞ্জ করে বললাম, আদৌ সরকার গঠনের জন্য মতামত দেয়নি। তাহলে প্রশ্ন আসে, তাহলে কেন নিয়োগ দিতে বললেন? হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তার যদি অ্যাডভাইজার দরকার হয়, তার প্রেস অ্যাডভাইজার থাকতে পারে, তার সেক্রেটারি থাকতে পারে, তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার নামে কনস্টিটিউশনে কোন সরকার নাই। সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে কোনো অনুমোদন দেয় নেই। ফলে ইউনুস সরকার হিসেবে দাবি করে যা কিছু করেছে এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল এবং সুপ্রিম কোর্টের টার্মস অফ রেফারেন্সের সম্পূর্ণ বাইরে ছিল। এ কারণেই কি যেসব রিট হচ্ছে সেসব রিট খুব দ্রুত খারিজ হয়ে যাচ্ছে এবং কোনো জায়গায় শুনানি পর্যন্ত হচ্ছে না? আমি যতখানি জানি, আমি মহসিন রশিদকে ইন্টারভিউ করেছিলাম, উনি বললেন যে গত রোববার একটা শুনানি হয়েছে এবং আবার শুনানি এখন চলবে। কি মনে করছেন এই একটা নোটিশের ভিতর থেকে সিনিয়র 18 জন বিচারককে বাড়ি পাঠিয়ে দিল এবং পাঠালো কি সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসর। তার বিচারকরা কি সরকারি কর্মচারী? দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ 6 জন, হাইকোর্ট ডিভিশনের প্রায় 20 জন, সবাইকে খড়গ হাতে ধরা। ফলে এই অবস্থায় তো আর বিচার হতে পারে না। এই অবস্থা হতে পারে ফরমান যেটা জারি হবে সেটা হতে পারে, নাহলে মহসিন রশিদ যে কয়টি রিট পিটিশন করেছেন, আমার 40 বছরের ল প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থেকে বলবো প্রত্যেকটা সাবস্ট্যান্টিভ কোশ্চেনস অফ ল ইনভলভ। এখন যে বিচারকরা তার চাকরি রক্ষা করতে চান, যারা তাকিয়ে দেখেন যে আমার প্রধান বিচারপতিকেই ফিজিক্যালি মারতে চায়, দেখেন যে দিনের ভিতরে বের করে দেওয়া হয় সাবেক প্রধান বিচারপতির হাতে হ্যান্ডকাপ মার্ডার কেসে, এইসব দৃশ্য দেখার পরে সেখানে আর কি বিচার হতে পারে? কাজে যা কিছু হচ্ছে কর্তার ইচ্ছায় কীর্তন হচ্ছে। আপনাকে তো আরো একটা বিষয় আপনার বোধহয় নজরে এসেছে কিনা জানি না, নিশ্চয়ই এসেছে। কারণ হচ্ছে একজন মানুষ যিনি ইউনুসের আমলে হলেন অ্যাটর্নি জেনারেল, তারপরে উনি নির্বাচন করলেন পদত্যাগ এখন প্রধান আইনমন্ত্রী হয়েছেন। ওই আমলে উনি আইন প্রণয়ন করেছেন, এখন আবার সেই উনি আবার এখন আইন প্রয়োগ করবেন। ব্যাপারটা আসলে তো যে বললাম ক্যাওটিক, আপনি ক্যাওটিক, এবং এই ক্যাওস কতদিন চলবে বলে আপনার মনে হচ্ছে? যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা বিরোধী চক্র পর্দার আড়ালে ভেতরে বাইরে থেকে এই রাষ্ট্র ব্যবস্থাকে দখল করে রাখবে, ততক্ষণ এটা চলবে। আপনার একথা ভাবার কোনো কারণ নাই যে তারেক সরকারই দেশটা চালাচ্ছে। তারেক সরকার, তারেক জিয়া সরকারের প্রধানমন্ত্রী আছেন বটে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন কর্মকাণ্ডে সর্বত্র যেটা জামাত এবং জামাতের যে ব্রাঞ্চ আছে, এবি পার্টি, এনসিপি এবং অন্যান্য যারা আছে, এগুলো জামাতের অংশ, এটা নাথিং নিউ। এরা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে। পাকিস্তান স্টাইলের সবকিছু করা হচ্ছে। তারেক রহমান হয়তো 59 দিন দেশের বাইরের থেকে যাওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছেন, কাজেই তিনি প্রধানমন্ত্রিত্ব নিয়ে হয়তো সন্তুষ্ট আছেন। না হলে তিনি যে ওয়াদাটা প্রথম দিনই করেছিলেন, সেই ওয়াদার পরিপন্থী যা কিছু হবার সবকিছু হচ্ছে। আপনি যদি ক্যাটাগরিক্যালি আসেন, তাহলে ইউনুস সরকার ছিল
অবৈধ। ইউনূসের মাধ্যমে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাও ছিল অবৈধ। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা এসেছে তাদের কি বৈধ বলার কোনো অবকাশ আছে? লিগ্যাল পার্সপেক্টিভে কোনো অবকাশ নাই। ধরেন শেখ হাসিনা পার্লামেন্ট ডিজলভ করার জন্য বলেন নাই, আইনে পার্লামেন্ট ডিজলভ করার একটা বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে শেখ হাসিনাকে লিখিতভাবে বলতে হবে পার্লামেন্ট ডিজলভ করেন, অথবা পার্লামেন্টের মেয়াদ শেষ হতে হবে, অথবা শেখ হাসিনার মেম্বারশিপ মানে স্পিকার ছিলেন, স্পিকারের ইয়ে হতে হবে তো। না, সেটা আমি বলছি যে এই তিনটা পার্লামেন্ট তাহলে ডিজলভ হওয়ার মতো কোনো কারণ নাই। তাহলে পার্লামেন্ট ডিজলভ হওয়ার জন্য যে কন্ডিশন গুলো থাকতে হবে একটা কন্ডিশন ছিল না, তাহলে কিভাবে পার্লামেন্ট ডিজলভ হলো? সেকেন্ড, পার্লামেন্ট যদি ডিজলভ হয় কতদিনের ভিতর ভোট হতে হবে? সেই সময়ের ভিতর ভোট হয়েছে? হয়নি। ভোট করার জন্য কারা অনুরোধ করবেন? একটা কনস্টিটিউশনাল অথরিটি। তিরুস্ত আইনের দৃষ্টিতে কনস্টিটিউশনাল অথরিটি ছিলেন না। তিনি যদি ইলেকশন কমিশনকে বলেন একটা ইলেকশন অনুষ্ঠান করেন, তাহলে তার অনুযায়ী ইলেকশন কমিশন যদি ইলেকশন হোল্ড করে, তাহলে বেআইনি ব্যক্তির রিকোয়েস্টে যে ইলেকশনটা হোল্ড হলো সেটাও বেআইনি। লিগ্যাল কনসিকুয়েন্স যদি লিঙ্ক অফ চেইন দেখেন, তাহলে ইউনূস থেকে শুরু করে বর্তমান সরকারের আইনগত ভিত্তি জিরোর কোঠায়। সমরেজুল করিম, মানে ইলেকশন কমিশনের কথা যেহেতু তুললেনি, এর আগে ইলেকশন কমিশন যখন মানে পিক করা হয় বা চুজ করা হয় তখন বহু ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা দেখেছি ইলেকশন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনটা গঠন করা হলো কি করে, এবং এই কমিশনের এখতিয়ারই বা কি ছিল এরকম একটি নির্বাচন অনুষ্ঠান করার? দেখুন, এই ইলেকশন কমিশন যারা গঠন করেছে